বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আগামীকাল সকালের মধ্যেই ঘূর্ণিঝড় রিমালের চেহারা নিতে চলেছে এবং এই রিমালের প্রধান টার্গেট কিন্তু হতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, সেই সাথে উত্তর ওড়িশা, বাংলাদেশের বিভিন্ন এলাকাও কিন্তু প্রভাবিত হবে। প্রিয় দর্শক, আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই ঘূর্ণিঝড় রিমাল কোথায় কেমন প্রভাব দেখাতে চলেছে এবং অ্যাকচুয়ালি কোন জায়গাতে নির্দিষ্ট করে কোন জায়গাতে কি এর ল্যান্ডফল হতে চলেছে সেই ব্যাপারে আপনাদেরকে কিন্তু বেশ খানিকটা ক্লিয়ার করার চেষ্টা করব আজকে, এবং তার সাথে কোন কোন এলাকা কতটা এফেক্টেড হবে, কোথায় কতটা সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে এই সমস্ত ব্যাপারে কিন্তু জানাবো। তার সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে সেই সমস্ত ব্যাপারেও জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ মে মাসের 24 তারিখ শুক্রবার, সাল 2024। অনেকেই তো ভাবতে শুরু করবেন যে কোথায় ঘূর্ণিঝড় রিমাল, কারণ সকাল থেকেই তো চড়া রোদের তেজ এবং তার সাথে হালকা মৃদুমন্দ বাতাস বইছে। তো খেয়াল করে দেখবেন, গতকালও কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে এবার কিন্তু ধীরে ধীরে রোদের তেজ বাড়বে, কারণ আকাশ ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর অর্থই হলো, এর অশনি সংকেতই হলো যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু শক্তি বৃদ্ধি করছে, এবং শক্তি বৃদ্ধি করছে তার জলজ্যান্ত প্রমাণ কিন্তু অনেক দূরে, প্রায় 1000 কিলোমিটার দূরে বসে কিন্তু আপনারা টের পাচ্ছেন। অর্থাৎ আকাশ যে পরিষ্কার হচ্ছে, যে মেঘ, যে জলীয় বাষ্প বাতাসে রয়েছে, সেটার বেশিরভাগটাই কিন্তু এখন এই মুহূর্তে আবার বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ ঘূর্ণিঝড় রিমাল কিন্তু চারিদিকে সমস্ত বাতাসকে নিজের দিকে টানছে এবং শক্তি সঞ্চয় করছে। এই কারণেই কিন্তু আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। আজ শুক্রবার সকালে ঘূর্ণিঝড় রিমালের অবস্থান, যদিও এখনো ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি, আগামীকাল সকালের মধ্যে এটা ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল হিসেবেই ধরছি। ঘূর্ণিঝড় রিমালের যে পূর্বসূরি অর্থাৎ গভীর নিম্নচাপ, সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে 450 কিলোমিটার উত্তর পশ্চিমে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে। ঠিক এই জায়গাতে কিন্তু গভীর নিম্নচাপটি অবস্থান করছে। এর আগে খেয়াল করে দেখবেন, এর আগে যতবার পূর্বাভাস এসেছে জানিয়েছিলাম যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু পূর্ব এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে, অর্থাৎ উত্তর আন্দামান সাগরকে টার্গেট করে এগোতে থাকবে। তবে উত্তর আন্দামান সাগরের দিকে হয়তো পৌঁছাতে পারবে না, তার আগে থেকে এই ওয়েদার সিস্টেমটা বাঁক নিতে শুরু করবে। আজ দুপুর বা দুপুরের পরবর্তী সময় অর্থাৎ বিকাল থেকে শুরু করে আজ রাতের মধ্যে কিন্তু এটা উত্তর পূর্ব দিকে এগোনোর বদলে এটা উত্তর এবং তারপর উত্তর পশ্চিম দিকে কার্ভ করে এগোতে থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। যদিও আইএমডির যে ভারতীয় আবহাওয়া দপ্তরের যে ট্র্যাক বেরিয়ে এসেছে তাতে দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশের যে খুলনা উপকূল ভাগ এবং সংলগ্ন বরিশাল উপকূল ভাগ এবং অ্যাডজয়নিং যে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাটা রয়েছে, এই এলাকার দিকে কিন্তু টার্গেট দেখানো হচ্ছে। তবে খেয়াল করে দেখবেন, সেখানে কিন্তু ল্যান্ডফল এরিয়া এখনো পর্যন্ত দেখানো হয়নি, এবং এই বিষয়টাই মাথায় রাখতে হবে যে সেখানে কিন্তু কোন অফ আনসার্টেনিটি একটা বিষয় রয়েছে। যত আমরা উপরের দিকে যাব তত বা উত্তরের দিকে যাব তত কিন্তু এটা আরো বেশি চওড়া হতে থাকছে, অর্থাৎ এই এলাকাটার মধ্যবর্তী কোনো একটা জায়গাতে কিন্তু ল্যান্ডফল করতে পারে। তবে বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেল এবং অন্যান্য ওয়েদার অ্যানালিসিস করার পর মনে হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আর বেশি উত্তর পূর্বের দিকে এগোতে পারবে না। আর কয়েক ঘন্টা পর থেকেই কিন্তু এই ওয়েদার সিস্টেমটা রিকার্ভ করতে শুরু করবে উত্তর এবং পরবর্তী সময়ে উত্তর পশ্চিম দিকে। তাই দক্ষিণবঙ্গের জেলাতেই কিন্তু ল্যান্ডফল হবে বলে মনে হচ্ছে, এবং অ্যাডজয়নিং বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই জেলাগুলোর কাছাকাছি, আর সেই সাথে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং সংলগ্ন পূর্ব মেদিনীপুরে কোনো একটা জায়গা, এইগুলো কিন্তু সম্ভাব্য হিট লিস্টের মধ্যে থাকছে। যদিও কোথায় ল্যান্ডফল হওয়ার আশঙ্কা সব থেকে বেশি জানাবো, তবে এই ওয়েদার সিস্টেমটা যেটা এখন ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে রয়েছে, এটা আজ দুপুর থেকে বিকালের মধ্যে ডিপ ডিপ্রেশনের রূপ নেবে এবং বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই মুহূর্তে যথেষ্ট প্রভাবিত হচ্ছে। ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একেবারে উত্তর দিকের কিছু এলাকা বাদ দিলে প্রায় সর্বত্রই বর্ষা বা মৌসুমি বায়ু ঢুকে গেছে। তার সাথে এই যে রিমালের প্রভাব, তার জন্য কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকাতে 40 থেকে 50, গাস্টিংয়ে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে। তার সাথে কিন্তু এখানে প্রবল বৃষ্টি হচ্ছে মূলত উত্তর আন্দামানের দ্বীপগুলোতে। আরও 2 দিন কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকাতে চলবে। মৎস্যজীবী ভাইদের এখানে একটা প্রথমেই সতর্কবার্তা দিয়ে রাখি যে আপাতত যারা বঙ্গোপসাগরে রয়েছেন, আজ 24শে মের মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরের কোনো জায়গাতেই কিন্তু অবস্থান করা যাবে না। বঙ্গোপসাগর ছেড়ে দ্রুত স্থলভাগে অর্থাৎ নিরাপদ আশ্রয়ে চলে আসতে হবে। আর
এই জন্য কিন্তু আপনাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে এই সতর্কবার্তাটা বা এই সাধারণ পূর্বাভাসটা কিন্তু সবার কাছে পৌঁছানোটা অত্যন্ত জরুরি, তাই যতটা সম্ভব শেয়ার করুন। তো এই ওয়েদার সিস্টেমটা আজ দুপুর থেকে বিকালের মধ্যে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপের রূপ নেবে এরকমটাই মনে হচ্ছে, কারণ বঙ্গোপসাগরের সর্বত্রই এই মুহূর্তে কিন্তু সি সারফেস টেম্পারেচার 30 থেকে 31 ডিগ্রি, কোথাও কোথাও 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে, যা যথেষ্ট ওয়ার্ম বা গরম। এর সাথে সাথে লো টু মডারেট উইন্ড শেয়ার রয়েছে। উইন্ড শেয়ার হলো আমরা যত সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকবো ট্রপোস্ফিয়ারে, ততই কিন্তু বিভিন্ন স্তরে যে বায়ু প্রবাহের যে এলোমেলো প্রবাহ সেটা যত বেশি হবে তত কিন্তু ওয়েদার সিস্টেমকে তৈরি হতে, অর্থাৎ পোলার যে আউটফ্লো হয়ে থাকে সেই পোলার আউটফ্লো হতে বাধা দেয়। অর্থাৎ কি হয়, চারিদিকের বাতাস ক্রমশ ছুটে আসতে থাকে, তারপর সেটা উপরের দিকে সার্কুলেশনের আকারে উঠতে থাকে এবং যত আউটফ্লো হয় বাইরের দিকে ততই কিন্তু নতুন নতুন বাতাস এসে জড়ো হতে থাকে। যদি উপরে গিয়ে আউটফ্লো না হয় তাহলে বাতাস কিন্তু সেখানেই আটকে যাবে, অর্থাৎ আউটফ্লো হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আউটফ্লো যথেষ্ট ভালো হচ্ছে, চারিদিকের বাতাসও প্রচুর পরিমাণে ছুটে আসছে, বাতাসের মধ্যে প্রচুর ময়েশ্চার বা আর্দ্রতা রয়েছে, কারণ আপনারা জানেন বঙ্গোপসাগরের সি সারফেস টেম্পারেচার যথেষ্ট বেশি এবং প্রচুর আর্দ্রতার যোগান মিলছে। তার সাথে যেহেতু মৌসুমি বায়ু ঢুকে গেছে এবং পশ্চিম দিক থেকে জোরালো ওয়েস্টার্লি উইন্ডের সাপোর্ট রয়েছে এবং সেই বাতাসের মধ্যেও কিন্তু ভারত মহাসাগর আরব সাগরের দিক থেকেও প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান মিলছে। ফলে এই ওয়েদার সিস্টেমটা অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে স্থলভাগের দিকে। তা সত্ত্বেও হয়তো আর সম্ভবত 2 থেকে 3 দিন বঙ্গোপসাগরে থাকার সুযোগ পাবে, কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত ফেভারেবল কন্ডিশনের জন্য এই ওয়েদার সিস্টেমটা কিন্তু অনেক দ্রুত শক্তি সঞ্চয় করবে। আমি বারে বারে যেটা বলে আসছিলাম যে এটার খুব জোরালো সম্ভাবনা রয়েছে যে এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হবে এবং বেশ কিছুটা হালকা সম্ভাবনা রয়েছে যে এটা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মও হতে পারে। বিভিন্ন ওয়েদার এজেন্সিতে আপনারা এই মুহূর্তে খেয়াল করবেন, যার মধ্যে আইএমডিও রয়েছে, তারা কিন্তু অলরেডি জানিয়ে দিচ্ছে যে এটা কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হচ্ছেই, অর্থাৎ ল্যান্ডফল করার আগের মুহূর্তে কিন্তু এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হয়ে যাবে এবং সেটা কিন্তু পরবর্তী সময়ে আরও এক ধাপ শক্তি অর্থাৎ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মেও পরিণত হতে পারে। তো সেক্ষেত্রে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আমফানের থেকে কোনো অংশেই কম হবে না এরকম আশঙ্কা কিন্তু করছি। তো যাই হোক, আমি বারে বারে যেটা বলেছিলাম যে র্যাপিড ইন্টেন্সিফিকেশন হবে যত উত্তর দিকে এগোবে, তো খুব দ্রুত কিন্তু এই ওয়েদার সিস্টেমটা শক্তি সঞ্চয় করছে এবং আগামী সময়েও করবে। এই ওয়েদার সিস্টেমটা যেরকমটা বলছিলাম যে আজ বিকাল থেকে রাতের মধ্যে উত্তর দিকে বাঁক নিতে শুরু করবে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরকে টার্গেট করে এগোবে। আপনারা অনেক গ্লোবাল ওয়েদার মডেলে অনেকেই ওয়েদার টিভি ইউজ করেন, তো সেখানে খেয়াল করবেন যে অনেক সময় বাংলাদেশের দিকেও ট্র্যাক দেখানো হচ্ছিল, তবে যদি আরও বেশি উত্তর পূর্বের দিকে যেত অর্থাৎ মায়ানমার কোস্টের দিকে এগোতে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বেশি আশঙ্কা বাড়তো। যদিও বাংলাদেশ যথেষ্ট এফেক্টেড হবে, তো এটা কিন্তু খুব বেশি আর মায়ানমার কোস্টের দিকে এগোতে পারছে না, কারণ মায়ানমার সংলগ্ন লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড এই দেশগুলোর উপরে কিন্তু একটা হাই প্রেশার বা উচ্চচাপ বলয় ঘোরাফেরা করছে। আর ট্রপোস্ফিয়ারে 10 বা 11, 12, 13 কিলোমিটার উচ্চতায় কিন্তু যে বায়ুর প্রবাহের যে প্যাটার্ন, যে উইন্ড ডিরেকশন, সেটা কিন্তু ঠিক এইভাবে রয়েছে, ঠিক এইভাবে উল্টো এসের মতো কিন্তু রয়েছে। তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আজ অবশ্যই দুপুরের পরবর্তী সময় থেকে বা রাতের দিকে আজকে বাঁক নিতে শুরু করবে উত্তর এবং পরবর্তী সময় উত্তর পশ্চিম দিকে। তো এই প্যাটার্নের সাথে তাল মিলিয়ে ওয়েদার সিস্টেমটা যেভাবে এগোতে থাকবে তাতে মনে হচ্ছে যে আগামীকাল সকালের মধ্যে এটা কিন্তু একটা সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যেখানে প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ অ্যাভারেজ কিন্তু মোটামুটি 63 কিলোমিটার প্রতি ঘন্টা বা তারও বেশি রেকর্ড করা যাবে। আগামীকাল সকালের পরবর্তী সময় থেকে আরও উত্তর দিকে এগোবে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের জন্য বিপদের আশঙ্কাকে বহুগুণে বাড়াতে শুরু করবে, থ্রেট করতে থাকবে উপকূলভাগকে। উত্তর ওড়িশার উপকূলভাগেও কিন্তু থ্রেট করতে থাকবে। তো এগোনোর সাথে সাথে আগামীকাল 25শে মে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু লাগাতার শক্তি সঞ্চয় করতে থাকবে এবং আগামীকাল সম্ভবত রাতের দিকে এরকম সময় কিন্তু এই ওয়েদার সিস্টেমটা একটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে যেতে পারে। যদি আগামীকাল রাতের দিকেও সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে না পরিণত হয়, সেক্ষেত্রে আগামী পরশু দিন অর্থাৎ 26শে মে ভোরের দিকে গিয়ে বা সকালের দিকে গিয়ে কিন্তু এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে যাবে। আমি এর আগে যেটা বারে বারে বলেছি, কোস্টাল এরিয়াগুলোতেও, ইভেন স্থলভাগের ভিতরেও কোস্টাল রিজিয়নে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার রয়েছে, ল্যান্ডফল করার সময়ও কিন্তু এটা শক্তি বাড়াতে থাকবে। তো বুঝতেই পারছেন 26শে মে যদি সকালে গিয়েও এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়, যদিও বেশি সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতেই এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে যাবে, তো অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। সেক্ষেত্রে আগামী পরশু দিন 26শে মে কিন্তু আরও এক দফা শক্তি বাড়ানোর মতো
রাস্তা কিন্তু থাকছে এই রিমালের কাছে। তো সেক্ষেত্রে ল্যান্ডফল করার আগের মুহূর্তে এটা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে অর্থাৎ অতি তীব্র ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। তো সেক্ষেত্রে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অথবা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে, এবং ল্যান্ডফল করার এক্স্যাক্ট যে লোকেশন এবং সময়সীমা সেটা মনে হচ্ছে যে সেটা কিন্তু যথেষ্ট খারাপ, অর্থাৎ রাতের দিকে কিন্তু ল্যান্ডফল করবে। 26শে মে বিকালের পরবর্তী সময় থেকে শুরু করে বা সন্ধ্যার পরবর্তী সময় থেকে শুরু করে 26শে মে রাতের মধ্যে কোনো একটা সময় কিন্তু এটা ল্যান্ডফল করবে, অথবা 26শে মে ভোরের দিকে ল্যান্ডফল করবে, এরকমটাই আশঙ্কা কিন্তু রয়েছে। অর্থাৎ যত দেরি হবে ল্যান্ডফল করতে ততই কিন্তু আশঙ্কা আরও বাড়বে, কারণ যতক্ষণ সাগরে থাকবে ততক্ষণ কিন্তু বেশি পরিমাণে শক্তি সঞ্চয় করবে। এটা যদি আরও বেশি সময় ধরে বঙ্গোপসাগরে থাকতো, আরও দুদিন থাকতো, তাহলে কিন্তু এটা সুপার সাইক্লোনে পরিণত হতো। তো যাই হোক, এক্ষেত্রে কিন্তু এটা রক্ষা যে এটা বেশি দিন বঙ্গোপসাগরে থাকার সুযোগ পাচ্ছে না। 26শে মে মোটামুটি রাতের দিকে এটা ল্যান্ডফল প্রসেস শুরু করবে বলেই মনে হচ্ছে। তো ততক্ষণে এটা কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অথবা বেশ জোরালো আশঙ্কা রয়েছে যে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মেও পরিণত হয়ে যাবে। এবং এটা গতকাল যেরকমটা জানাচ্ছিলাম যে ওড়িশার চাঁদিপুর বা পারাদ্বীপ এই এলাকাটা থেকে শুরু করে বাংলাদেশের পদ্মা নদীর মোহনার কোনো একটা জায়গা, মধ্যবর্তী কোনো একটা জায়গা যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে, এই এলাকাটার মধ্যবর্তী কোনো একটা জায়গা ল্যান্ডফল করতে পারে। আজকে সেই ল্যান্ডফল করা জায়গাটা আরও একটু কমিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে মনে হচ্ছে ওড়িশার বালেশ্বর অর্থাৎ দীঘার খুব কাছাকাছি এই বালেশ্বর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা, সেই সাথে উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা অর্থাৎ সুন্দরবনের যে এলাকাটা, সাগরদ্বীপ, পাথর প্রতিমা, ক্যানিং, গোসাবা, বাসন্তী, কাকদ্বীপ এই এলাকাগুলো, আর তার সাথে সাথে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালীর জেলার যে কুয়াকাটা শহর রয়েছে, একেবারে সি বিচ সমুদ্র সৈকত যেটা রয়েছে কুয়াকাটা, এই শহর, এই জায়গাটার মধ্যবর্তী কোনো একটা জায়গা, অর্থাৎ বাংলাদেশের পটুয়াখালী জেলার কুয়াকাটা যে শহর রয়েছে সেই শহর থেকে শুরু করে খুলনা বিভাগের 3টি জেলা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা, আর সেই সাথে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা, আর ওড়িশার বালেশ্বর যে এলাকাটা রয়েছে এই এলাকাটার মধ্যবর্তী কোনো একটা জায়গাতে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঘাত করবে, এরকম আশঙ্কা কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি। তবে আপনারা অনেকেই খেয়াল করবেন যে ইসিএমডব্লিউএফে যেরকমটা এর আগে পশ্চিমবঙ্গে সরাসরি হিট করার আশঙ্কা বেশি লক্ষ্য করা যাচ্ছিল, অ্যাকর্ডিং টু আইএমডি এবং ইসিএমডব্লিউএফ তাদের ইন্ডিকেশন এই মুহূর্তে দুই বাংলার মধ্যবর্তী কোনো একটা জায়গা এখানে হিট করতে পারে, এরকমটা আশঙ্কা দেখানো হচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা আরও একটু পশ্চিম দিক চেপে অর্থাৎ পশ্চিমবঙ্গের মাঝামাঝি জায়গায় হিট করার আশঙ্কা কিন্তু যথেষ্ট রয়েছে, কারণ যেরকমটা বারে বারে বলছি যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আর বেশি উত্তর পূর্ব দিকে এগোতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দিকে হিট করার চান্সটা বেশি থাকতো। তার আগে থেকেই এটা কিন্তু অনেকটা আয়লার মতো সোজা একেবারে দক্ষিণ থেকে উত্তর দিকে ট্র্যাক করে কিন্তু এগোনোর আশঙ্কা এই মুহূর্তে বাড়ছে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই উপকূলবর্তী জেলাগুলো, যে জেলাগুলোর নাম করলাম, বাংলাদেশের উপকূলবর্তী যে জেলাগুলোর নাম করলাম, এই জেলাগুলোর নাম আরও একবার বলে দিচ্ছি: ওড়িশার বালেশ্বর, চাঁদিপুর, পারাদ্বীপ, ভদ্রক এই এলাকাগুলো, সেই সাথে সাথে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা সব এলাকা, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার সব এলাকা, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা এবং সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, অন্যদিকে সন্দ্বীপ, হাতিয়া এই এলাকাগুলো, এই উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে আগামীকাল রাতের দিকে এবং আগামী পরশুদিন 26শে মে সকালের দিকে, যখন এই ওয়েদার সিস্টেমটা উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী এলাকার খুব কাছে অবস্থান করবে, তখন এই এলাকাগুলোতে যেখানে সিস্টেমটির সেন্টার অবস্থান করবে তার চারপাশের এলাকাগুলোতে কিন্তু স্টর্ম সার্জ অর্থাৎ সমুদ্রের যে ঢেউ সেটা কিন্তু 20 থেকে 25 ফুট উচ্চতা পর্যন্ত হতে পারে। মাথায় রাখবেন, এটা কিন্তু উপকূলে আছড়ে পড়ছে না, যেখানে ঘূর্ণিঝড় থাকবে সেই এলাকাটার খুব কাছাকাছি এলাকাগুলোতে, কিন্তু যখন হিট করবে সুন্দরবন রিজিয়ন অথবা পূর্ব মেদিনীপুর জেলা যেখানে হিট করুক না কেন, এই এলাকাটাতে যখন হিট করবে তখন কিন্তু এই উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি 8 থেকে 12 বা 13 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাবে, এবং সেই জলোচ্ছ্বাস কিন্তু এখানকার যে খাঁড়িগুলো রয়েছে, সুন্দরবনের যে ছোট ছোট নদীগুলো রয়েছে এবং খাঁড়িগুলো রয়েছে, সেখানে কিন্তু এই জল প্রবেশ করতে শুরু করবে এবং সেই জল কিন্তু উপকূলবর্তী এলাকার চাষের জমিতেও ঢুকে পড়বে, ফলে ফসলের যেরকম ক্ষয়ক্ষতি হবে তার সাথে
ঝোড়ো হাওয়ার গতির কথা এবার যদি বলি, মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে 130 বা 35 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে শুরু করে 170 কিলোমিটার বা 75 কিলোমিটার প্রতি ঘন্টা এই রকম গতিবেগ নিয়ে কিন্তু এটা এখানে আঘাত করবে। সেক্ষেত্রে অ্যাভারেজ ধরে নিতে পারেন 140-45 এইরকম উইন্ড স্পিড কিন্তু এখানে কন্টিনিউ থাকবে, অর্থাৎ আমফানের থেকে কোনো অংশেই কিন্তু কম হবে না, আইলার থেকেও এর গতিবেগ বেশি হবে এরকমটাই মনে হচ্ছে। তো এই যে ঝোড়ো হাওয়া বা তার সাথে ঝড়, রীতিমতো প্রবল ঝড় 150 কিলোমিটারের আশেপাশে, এই ঝড়ের তাণ্ডবে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলো যথেষ্ট প্রভাবিত হবে। আমরা যেরকমটা জানি যে স্থলভাগের যত ভিতরের দিকে পৌঁছায় তত জলীয় বাষ্পের যোগান কমতে থাকে, কিন্তু বাংলাদেশ, ত্রিপুরা, অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, এই এলাকাটার উপরে এই মুহূর্তে এত বেশি পরিমাণে আর্দ্রতা রয়েছে, স্থলভাগের দিকে ভিতরের দিকে এগোনোর সাথে সাথেও কিন্তু সহজে দুর্বল হবে না, বরং নিজের ইন্টেন্সিটি বেশ কিছুক্ষণ ধরে রাখবে। সেক্ষেত্রে ভিতরের দিকের যে জেলাগুলো রয়েছে সেগুলো যথেষ্ট প্রভাবিত হবে। পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিমাঞ্চলের জেলা যেরকম পুরুলিয়া এবং এর আশেপাশের পশ্চিম বর্ধমানে কিছু এলাকা বাদ দিলে, যদিও এগুলো এফেক্টেড হবে, এই এলাকাগুলো কিছুটা বাদ দিলে বাকি দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ সব জেলা, উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলা, বাংলাদেশের একেবারে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের যে এলাকাগুলো রয়েছে, ভিতরের দিকের যেগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা সেই এলাকাগুলো, এবং সিলেট বিভাগের একেবারে পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা, ত্রিপুরার পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা, এই এলাকাটা প্রথম দফায় বাদ দেওয়া যেতে পারে। এবং সেই সময়টাতে বাকি বাংলাদেশের সব এলাকা, রাজধানী ঢাকা সহ এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে জেলাগুলো বললাম, উত্তরবঙ্গের যে এলাকাগুলো বললাম, এই এলাকাগুলো কিন্তু ঝড়ের দ্বারা যথেষ্ট প্রভাবিত হবে। এবং এই এলাকাগুলোতে মোটামুটি 80 থেকে ধরে নেওয়া যেতে পারে যে 120 কিলোমিটার এর মধ্যে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে। তবে যতক্ষণে এটা উত্তর দিকে অগ্রসর হয়ে যাবে, উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উত্তর দিকে রংপুর বিভাগ এই এলাকাটার দিকে, ততক্ষণে আবার ঝড়ের গতিবেগ বেশ খানিকটা কমে যাবে, যদিও এই এলাকাগুলোতেও কিন্তু রীতিমতো ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে। তো আপনাদের যেটা বলছিলাম যে এটা অনেকটা উল্টো এসের মতো কিন্তু ট্র্যাক করতে পারে, তো সরি উল্টো এস না, সোজা এসের মতোই একটা ট্র্যাক করতে পারে। তো সেক্ষেত্রে এটা কিন্তু উত্তরবঙ্গের দিকে যাওয়ার সাথে সাথে রিকার্ভ করতে থাকবে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে, অর্থাৎ বাংলাদেশের সিলেট বিভাগ, ভারতের মেঘালয়, আসাম, কিছুটা ত্রিপুরার উত্তর দিকের এলাকা এবং এর আশেপাশে এলাকার দিকে কিন্তু ট্র্যাক করে এগোতে থাকবে পরবর্তী সময়, অর্থাৎ মে মাসের 27 তারিখ আফটারনুন আওয়ারের দিক থেকে শুরু করে বা 28-29 তারিখ এই সময়টা জুড়ে, অর্থাৎ সেই সময় 28-29 তারিখে কিন্তু উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোতে, তার সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, চরম ভারী বর্ষণ, বন্যা পরিস্থিতিও তৈরি হবে। তো উপকূলবর্তী এলাকাগুলো, তার সাথে সাথে ভিতরের দিকের এলাকাগুলোতেই ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে যাওয়া, তার সাথে সাথে কাঁচা বাড়ি যথেষ্ট ক্ষয়ক্ষতি হওয়ার জোরালো আশঙ্কা থাকছে, এবং তার সাথে সাথে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া, বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়া, যেটা আমরা আমফানের সময় প্রত্যক্ষ করেছি, সেই একই রকম পরিস্থিতি কিন্তু আবারও তৈরি হওয়ার আশঙ্কা এই মুহূর্তে সব থেকে বেশি। তো উপকূলবর্তী এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তাদের কিন্তু কোনোভাবেই এখানে আর থাকা যাবে না। চেষ্টা করুন আগামী কালকের মধ্যেই সাইক্লোন রিলিফ সেন্টারে পৌঁছে যেতে, এবং সেক্ষেত্রে 26শে মে সকালের পরবর্তী সময় থেকেই বা সকাল থেকেই কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে আবহাওয়া যথেষ্ট খারাপ হতে শুরু করবে। মাঝের এই সময়টাতে কি হবে বলে দিই। আজ খেয়াল করে যেরকমটা দেখছেন যে কোথাও কোনো মেঘ নেই, এই পরিস্থিতি সারাদিন চলবে। সমস্ত মেঘ বঙ্গোপসাগরে জমা হচ্ছে রিমালের কেন্দ্রের দিকে, এবং আগামী কালও প্রায় একই পরিস্থিতি থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এই এলাকাগুলোতে আজ এবং আগামীকাল কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর মাঝে মাঝে উপকূলবর্তী এলাকাগুলোতে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে একটা ঝোড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করা যাবে। যত সময় যাবে তত কিন্তু ধীরে ধীরে এই হাওয়ার গতিবেগ বাড়বে, এবং সেক্ষেত্রে আগামীকাল মে মাসের 25 তারিখ বিকাল বা রাতের দিক থেকে উপকূলবর্তী এলাকার আবহাওয়া ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে, বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং যত রাত গভীর হবে ততই ধীরে ধীরে ভারী বৃষ্টি শুরু হবে, বজ্রপাত হবে, ঝোড়ো হাওয়া থাকবে, এবং রাত যত গভীর হবে আগামীকাল ততই কিন্তু হাওয়ার গতিবেগ ধীরে ধীরে বাড়তে থাকবে। 26শে মে ভোরের দিক থেকে বা বেলার দিক থেকে কিন্তু এটা অত্যন্ত খারাপ পর্যায়ে চলে যাবে, এবং সমুদ্র সেই সময় রাফ টু ভেরি রাফ বা কিছু কিছু জায়গায় ফেনোমেনন পরিস্থিতিতেও যেতে পারে। তো এইরকমই আশঙ্কা কিন্তু থাকছে, অর্থাৎ বুঝতেই পারছেন আগামীকাল মে মাসের 25 তারিখ রাতের দিকে আবহাওয়া সমুদ্র উপকূলবর্তী এলাকায় খারাপ হবে, যত রাত গভীর হবে ভিতরের দিকের এলাকাগুলোতে প্রভাব পড়তে শুরু করবে, যার মধ্যে ত্রিপুরা, বাংলাদেশ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, এই এলাকাগুলো রয়েছে। 26শে মে সকাল থেকে কিন্তু এই এলাকাগুলোর সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, উত্তর বাংলাদেশ, মেঘালয়, আসামের বিভিন্ন এলাকা, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাও কিন্তু ধীরে ধীরে প্রভাবিত হতে শুরু করবে।
তো 26শে মে রাত কিন্তু যথেষ্ট সতর্ক এবং সজাগ থাকতে হবে। পরবর্তী দিন 27শে মেও কিন্তু যত উত্তর দিকেই ঝড় এগোবে এবং ধীরে ধীরে উত্তর পূর্বে কার্ভ করবে, 27, 28, 29শে মে এই এলাকাগুলোর দিকেও কিন্তু সতর্কতা নিতে হবে। আজকের এই পূর্বাভাসটিতে যতটা সম্ভব আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি যে কোথায় কেমন ইম্প্যাক্ট থাকতে পারে। চেষ্টা করুন সমস্ত রকম সতর্কতা নিয়ে রাখতে, মোবাইল ফোন থেকে শুরু করে এমার্জেন্সি লাইট থেকে শুরু করে টর্চ লাইট থেকে শুরু করে প্রত্যেকটা ডিভাইসকে চার্জ করে রাখার এবং মাথায় রাখতে হবে যে বৈদ্যুতিক সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হবে এবং সেটা কতদিনের জন্য হবে সেটা এখনই বলাটা খুব মুশকিল। বিভিন্ন এলাকায় কিন্তু বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়া, গাছ ভেঙে যাওয়া, বাড়িঘর ভেঙে যাওয়া, আর সমুদ্র এলাকা উপকূলবর্তী এলাকাগুলোতে তো পরিস্থিতি আরও খারাপ হবে। আর তার সাথে সাথে যে জাহাজ বন্দর এবং নৌকা যেখানে নোঙর করে রাখা থাকে সেগুলো কিন্তু যতটা সম্ভব ভিতরের দিকে নিয়ে আসতে হবে এবং খুব শক্তপোক্তভাবে বেঁধে রাখতে হবে, নোঙর করে রাখতে হবে। এরকমই পরিস্থিতি কিন্তু থাকতে চলেছে। আর সাগরে কিন্তু আর কোনোভাবেই থাকা যাবে না, যত দ্রুত সম্ভব ফিরে আসুন। তো অনেকেই এটা ভুল ভেবে থাকতে পারেন যে আকাশ পরিষ্কার রয়েছে, কোথায় ঝড়। তো যেরকমটা প্রথমেই বলে দিয়েছি সেই মতোই কিন্তু ঝড় এগোচ্ছে। সতর্ক হন, সাবধান থাকুন। আর আজকের এই পূর্বাভাসটি আপনাদের কাছ থেকে যতটা সম্ভব, যত বেশি সম্ভব কিন্তু শেয়ার আশা করছি। মাথায় রাখতে হবে, আবারও বলছি, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং এর পার্শ্ববর্তী যে এলাকাগুলো যথেষ্ট প্রভাবিত হতে চলেছে এই ঘূর্ণিঝড় রিমালের দ্বারা, যে নামটি ওমান দিয়েছে। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।